হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই ভিডিওটা অবশ্যই ম্যান্ডিকে নিয়ে, কারণ ম্যান্ডির 3-4টে ভিডিওতে দেখলাম কিছু সমস্যায়ও পড়েছে, তার জন্য ও দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেছে। তো তারপরে ভিডিওগুলো ভিজিট করলাম, দেন বুঝলাম কি হয়েছে আসল প্রবলেম। তো সেটাই ছোট্ট করে তোমাদের সামনে তুলে আনবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কিছুদিন আগে তোমরা দেখেছো একটা অনুষ্ঠান হয়েছে মন্দিরাদের জ্ঞাতির, ওর বাবার দিকের, অর্থাৎ ওর ভাইপোর মেয়ের জন্মদিনের উৎসব 1 বছরের। তো সেইখানে সবাই যেন আকাশ পাপড়ির মেয়ে, তো সেই জন্মদিনের উৎসবে ওরা গেছিল অ্যাটেন্ড করতে। সেখানে ওরা হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাটাকে, নিজের মেয়েটাকে নিয়ে গেছিল এবং খুব আনন্দ করেছে। পুরো অনুষ্ঠানটাই দেখেছি, ওদের তরফ থেকেও দেখেছি, আকাশ পাপড়ির তরফ থেকেও দেখেছি। তো সেখানে একটা প্রসঙ্গ উঠেছিল যে কেন মন্দিরার মাকে, কেন ম্যান্ডির মাকে সেখানে নিমন্ত্রণ করা হয়নি, এরকম একটা প্রসঙ্গ উঠেছিল। তো সেটার সম্বন্ধে আমার ব্যক্তিগত মতামত এটাই, আমার মনে হয় ম্যান্ডির মার সাথে ওর বাবার দিকের আত্মীয় স্বজনের যে দেখা সাক্ষাৎ, সেটা মনে হয় দীর্ঘদিনের নেই, মানে যোগাযোগ ছিন্ন। অর্থাৎ যবে থেকে উনি ওই ওদের ফ্যামিলি সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে গেছিলেন, তবে থেকেই ওদের সঙ্গে সেইভাবে রিলেশন নেই। শুধুমাত্র ম্যান্ডির সঙ্গে ওর মার আর কি যোগাযোগ থেকে গেছিল। তার মধ্যে তো অনেক গণ্ডগোল, অনেক বিচ্ছেদ, এসব তো চলেইছে। তারপরে ম্যান্ডির বাবা মারা যাওয়ার পর মার সঙ্গে সম্পর্কের তিক্ততার সেই সীমায় যাওয়ার পরেও আস্তে আস্তে সম্পর্কটা আবার স্বাভাবিক হয়ে এখন তো ঠিকঠাক পজিশন। কিন্তু দেখো, একটা মার সাথে মেয়ের সম্পর্ক রিলেশন ঠিক হলেও হতে পারে, কারণ এটা মার উপর নির্ভর করে আর মেয়ের উপর নির্ভর করে। কিন্তু শ্বশুরবাড়ির আদার্স লোকজন, অর্থাৎ যে শ্বশুরবাড়ি ছেড়ে উনি চলে গেছিলেন, সেখানের থেকে উনি অ্যাকসেপ্টেন্স পাবেন কি না, এটা কিন্তু তাদের মানসিকতার উপর নির্ভর করে। এবার দেখো, তাদেরই যখন যার সূত্রে যোগাযোগ, অর্থাৎ তাদের যে ভাই, ঠিক আছে, পিসি তো পিসির ভাই হয়, তো পিসতো তো দাদার ছেলের মেয়ে, তো সেই ভাই যদি না থাকে ইহজগতে, তখন আর যে বউ চলে গেছে সেই বউয়ের প্রতি আর তাদের কোনো টান বা আতিশয্য থাকে না। আবার এটা যদি সম্পর্ক থাকতো, উনি মানে বরাবরই এখানে থাকতেন, তাহলে কিন্তু ব্যাপারটা আলাদাই হতো। তো সেই জায়গা থেকে ওনার একটা দূরত্ব তৈরি হয়েছে ওই ফ্যামিলির সাথে, তো সেইখান থেকেই নিমন্ত্রণের ব্যাপারটা আসেনি। তো আমার এটাই মনে হয়েছে, এই জন্যই হয়তো ওরা ম্যান্ডির মাকে মানে অভ্যর্থনা জানায়। তো সেক্ষেত্রে ম্যান্ডিরও কোনো রাগের কারণ নেই, কারণ সে জানে বাস্তব ব্যাপারটা। তো সেই জায়গা থেকে অনেকেই প্রশ্ন করতে পারে ম্যান্ডিও তো এরকম করেছিল, কিন্তু ওই যে হ্যাঁ, যার স্বামী অ্যাকসেপ্টেন্স দেখায়, অ্যাকসেপ্ট করে নেয়, সেখানে কিন্তু জগৎ সংসারের সব লোকই আর কি অ্যাকসেপ্ট করে নেবে। সেক্ষেত্রে ম্যান্ডির দোষটা আর ততটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। আস্তে আস্তে মানুষ ভুলে গেছে এবং ওকে মেনে নিয়েছে। এই জিনিসটাই যদি ম্যান্ডির মা যখন ফিরে এসেছিল ম্যান্ডির বাবার কাছে, তখন থেকে যদি উনি কন্টিনিউ থেকে যেতেন, তাহলে হয়তো এই সম্পর্কটা আজকের দিনে ঠিক হয়ে যেত। কিন্তু উনি যে আবার মাঝখানে ভুলবশত চলে গেছিলেন, তো সেখান থেকে সম্পর্কটা আর ঠিক হয়নি, সেই আগের অবস্থাতেই রয়ে গেছে। তো আশা করি আমি বোঝাতে পারলাম ব্যাপারটা, আমার এটা ধারণা, এটা আমার তরফ থেকে আমি ক্লারিফিকেশন দিলাম। এবার ব্যান্ডির কি মতামত বা আদার্স যারা পুরনো ক্রিয়েটার আছে তারা কিভাবে জিনিসটাকে দেখবে, সেটা তাদের দৃষ্টিভঙ্গি, ঠিক আছে। আমি যদি এই জায়গায় থাকতাম, আমি জিনিসটাকে এইভাবেই ভাবনা চিন্তা করে নিতাম। এইবার চলে আসি যে কি হলো ম্যান্ডিকে নিয়ে, বলারই কি হলো, বা ম্যান্ডি কি এমন জিনিস বললো যাতে কিনা এই ভিডিওটা করতে হলো। তো ম্যান্ডির ওই অনুষ্ঠান চলার মানে অনুষ্ঠানে যাওয়ার পরে যে পরবর্তী ভিডিওগুলো এসছে, বা তার ওই ভিডিওটাতেই প্রচুর কমেন্টস এসছে নেগেটিভ। তো নেগেটিভ কমেন্টস কি, দুটো কমেন্টস নাকি খুব সাংঘাতিকভাবে এসছে, যদিও আমার কমেন্টস বক্স চেক করা হয়নি, টোটালি আমি ম্যান্ডির উপরেই ভিত্তি করে বলছি। হ্যাঁ, দুই একটা দেখেছি, মানে বিশাল আকারে দেখিনি, মানে অনেক কমেন্টস তো দেখা হয়নি। যাই হোক, একটা কমেন্টস ছিল যে ম্যান্ডির মেয়ের ড্রেস আপ, এইটাকে নিয়ে প্রচুর মানুষ কমেন্টস করেছে। সেটা হলো যে মেয়েটাকে নাকি দেখতে ভালো লাগছে না, বাজে লাগছে, ড্রেসটা মানায়নি, তাকে সাজায়নি ঠিক করে, মানে অত্যাধিক বড়দের মতো সাজিয়েছে, মানে বাচ্চা সুলভ সাজসজ্জা নেই, আর মানে গাইয়া ড্রেস আপ করিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো সেটা নিয়ে ম্যান্ডির প্রসঙ্গ, ম্যান্ডির মতো তো ক্ল্যারিফাই করেছে, সেটার মধ্যে আমি যাব না। কিন্তু যারা ভাই এটা বলেছো না, তাদের উদ্দেশ্যে বলি, বাচ্চা যখন এই 6-7 বছরের হয়ে যায় না, তাদের দেখবে একটা নিজস্ব চাহিদা তৈরি হয়ে যায়। হ্যাঁ, এটা তোমাদেরও ভুল নয়, হয়তো তোমাদের দেখতে মনে হয়েছে পাকা পাকা, কিন্তু জিনিসটা বুঝতে হবে। সে যখন বড় হতে শুরু করে না, বিশেষ করে দেখে মা, মাসি, পিসি এদেরকে সাজতে, তখন তারও কিন্তু মনে ওইসব সাজের ইচ্ছা হয়। তখন সেও ভাবে কখন আমি এই বড়দের মতো সাজবো। আর ম্যান্ডির মেয়ের এটা আছে, তোমরা একটু খেয়াল করে দেখবে যে ও ঘরের মধ্যে চুল লম্বা করে, ফলস চুল লাগিয়ে মার মতো লম্বা চুল করতে চায়, শাড়ি পরতে চায়, মাথায় গামছা দিয়েও চুল বড় করতে দেখেছি, ফলস চুল তো আছে। যাই হোক,
সেইভাবে ওরকম করতে ওর একটা ইচ্ছে যে বড়দের মতো সাজগোজ করবো। তো সেই রকম যখন ও বড় হচ্ছে তারপর ওকে লোকে জামা কাপড় দিচ্ছে যে সালোয়ার স্যুট কুর্তি, মানে তোমার ওই কি বলে সারারা কুর্তি, ওই ধরনের ড্রেস, তো ওড়না সহ দিলে বাচ্চাদের কিন্তু দেখবে সবসময়ই একটা টেন্ডেন্সি থাকে বড়দের মতো সাজবো। আমি কেন বুঝছি ব্যাপারটা জানো, কারণ আমি আমার মেয়ের ক্ষেত্রে এটা দেখেছি, যেহেতু আমি সবসময় ওড়না নিয়ে সালোয়ার পরতাম, ওর সবসময় মনে হতো মার ওড়নাটা গলায় দিই। তখন আমারও একটু যখন বড় হয়েছে আমিও ওরকম ছোটো ছোটো সালোয়ার কিনে দিয়েছি, রেডিমেড কিনে দিয়েছি, ওগুলো পরেছে, ওড়না নিয়ে বড়দের মতো পাকামি মেরে পোজ করতো। কিন্তু এখন কি পরে? এখন পরে না, কিন্তু এখন কিন্তু ওড়না পরতে ওর মনে হয় অসুবিধা। অবশ্য ওর সময়ই নেই ওসব পরার, সেইটা না, কিন্তু বলছি এটা কিন্তু একটা এজে থাকে বা ছোটোবেলায় বেশি থাকে, আমি এটা বলছি। যেমন দেখো আমরা বড়রা কিন্তু শাড়িটা অ্যাভয়েড করি, আর বাচ্চাবেলায় যত দেখবে বাচ্চাগুলো শাড়ি পরতে চায়, সে যাই হোক ওড়না দিয়ে শাড়ি পরাও, গামছা দিয়ে শাড়ি পরাও, বা ছোটো সরস্বতী পুজোর সময় তো শাড়ি কেনার হিরিক হয়ে পড়ে বাচ্চাদের, শাড়ি পরিয়ে সেই বিভিন্নভাবে সাজানো। তাহলে এই জিনিসগুলোকে নিয়ে বলাটা মানে এটা অতি রঞ্জিত করা হয়েছে, কারণ বাচ্চা মানুষ, সে একটা ড্রেস আছে তার, তো সেটাকে পরেছে। এবার লিপস্টিক পরা অনেক বাচ্চার মানে এক ধরনের ইচ্ছা থাকে। আমি আমার ক্ষেত্রে বলছি, আমি খুব ছোটোবেলা থেকে লিপস্টিক পরি, তোমরা খেয়াল করবে আমি ঘরেতে থাকলে ভিডিও করতে বসলে লিপস্টিকটা খুব গাঢ় করে পরি, এটা আমার ছোটোবেলাকার স্বভাব। এবং ছোটোবেলাকার স্বভাব বললে বলতে পারো একদম ছোটোবেলাকার স্বভাব, আমি লিপস্টিক পরতে বরাবর ভালোবাসি। অন্য সাজগোজ চুলোয় দাও না, চোখে কাজল না, তোমার কোনো মুখে পাউডার না, আদার্স কিছু হাবিজাবি ওসব কিছু না, কিন্তু আমি লিপস্টিক আর হাতে নেল পালিশ, এটা ছিল আমার চিরকালের স্বভাব। তো সেই রকম ও মনে হয় লিপস্টিকটা পরতে ভালোবাসে, তা অনেক বাচ্চা ভালোবাসে, এটা কিছু তার বাবা মার দোষের নয়। তো সেই জায়গা থেকে এই কথাগুলো বলা কিন্তু অবান্তর ছিল, ঠিক আছে? আজকে এরকম, কাল আবার দেখবে ওদের চয়েস চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু হয়। এই একটা জিনিস। আর আরেকটা জিনিস যেটা বলছি, অনেক বাচ্চারই থাকে গা দেখানো জামা কাপড় পরতে চায় না। অনেকেই চায় বাচ্চারা অল্প বয়স যখন একটু মডার্ন ড্রেস পরাবো, মানে একটু তোমার কি বলবো, অফ শোল্ডার, ফিতে বাঁধা, মানে একটু খাটো, একটু ছেঁড়া ফাটা এরকম ড্রেস পরাবো। তো অনেক বাচ্চাই আছে যে বাবা মা চাইলেও ওইসব ড্রেস পছন্দ করে না। আবার এটাও আমি বলবো, আমি নিজে ভুগেছি। আমার মেয়ে, মানে ওই মেয়ের কথাই চলে আসে, যেহেতু ভোগান্তিটা আমার বেশি হয়েছে মেয়েকে নিয়ে। কোনো জিনিসের মানে কি বলবো, পারলে কলারওয়ালা জামা পরতো, কলারওয়ালা, মানে গলার কাঁধ দেখানো যায়, পিঠ দেখানো যায়, পা দেখানো যায়, এরকম এরকম ড্রেস পরতো। মানে এটা দীর্ঘদিন ছিল, 11-12 অবধি ছিল, মানে সেই ফুল লেগিংস, ফুল হাতা কুর্তি, এরকম। সে গরমেও ওইগুলো পরছে, মানে কোনো সময় আমি হাত কাটা পরাতে, আজ অব্দি হাত কাটা তো কোনো দিন পরেই না, হাত কাটার ব্যাপারই নেই। কিন্তু মানে কি বলবো, এটার স্বভাব কোনো জায়গায় যেন দেখা না যায়। তো সেই জায়গা থেকে তোমার আমি এটা ম্যান্ডির ব্যাপারটা বুঝতে পারি। ওর মেয়েও হয়তো এটা পড়তে চায় না, ও নিজে বললো এই জিনিস পড়তে চায় না। আর যেখানে ওর বাবা মা জিনিসটা অ্যাপ্রিসিয়েট করে মেয়ের এই পছন্দটাকে, তাহলে সেখানে তো কারোর বলার কিছু নেই। এগুলো বলা মানেটা কি, মানে মুখ নষ্ট, আর কিছু নয়। এটা ভিউয়ার্সের চয়েস নিয়ে একটা প্রশ্ন উঠলো, এটাও তো ভালো জিনিস দেখালো না, তাই না? তো এটাই একটা বড় কথা। আবার অনেকে ম্যান্ডিকেও বলেছে যে কেন কালো শাড়ি পরেছে, একদম ছাপড়ি লাগছে। ভাই কি এগুলো, যার যার চয়েস, যে যেমন খুশি পরবে, এগুলো কন্ট্রোভার্সির বিষয় হতে পারে না, বা এগুলো কমেন্টস বক্সে লেখার কোনো মানে হয় না। হ্যাঁ, সেখানে পাপড়িকে ভালো লেগেছে দেখতে, লেগেছে, ওকেই বা কি খারাপ লেগেছে। কালো ড্রেস পরেছে মুসলিমদের মতো লাগছে, মুসলিম মানেটা কি? কোনো রং দিয়ে কোনো জাতকে আলাদা করা যায়, বা কোনো রং দিয়ে কোনো মানুষকে হেয় করা যায়, ছোট করা যায়? এটা তো আমাদের চিন্তাভাবনাতেও আসে না। এটা কেন, কিসের জন্য? তো এই দুটো পয়েন্টস তো হলো। আরেকটা পয়েন্টস যেটা সবাই ভীষণ বলেছে, সেটা হচ্ছে একমাত্র, মানে একমাত্র না, সেটা হলো তোমার পাপড়ির মেয়ের জন্মদিন বলে কথা, সেখানে রূপোর ব্রেসলেট কেন, সোনার জিনিস নয় কেন? ভাই যারা বলো তারা কি সবসময় সোনার জিনিস গিফট করো? আজকাল সোনার যা দাম, ভাই আমরা তো দিতে পারি না, সত্যিকারে বলছি। সোনার জিনিস দেওয়া এখন স্বপ্নের মতো ব্যাপার। হ্যাঁ, ম্যান্ডি দিতেই পারে, কারণ ম্যান্ডি নিজে ক্লিয়ার করলো সে অনেকবার সোনার জিনিস দিয়েছে, মেয়েটার অন্নপ্রাশনে দিয়েছে, পাপড়ির স্বাদে দিয়েছে। হ্যাঁ মনে আছে আমার, টার্সেল দিয়ে একটা লকেট দিয়েছে, অনেকবার দিয়েছে। তো সেই ক্ষেত্রে ও এইবার ওর কথাটাই আমি বলছি, ওর ইচ্ছা ছিল যে 5 বছরের যে বড় করে জন্মদিনটা করবে আকাশ পাপড়ি, তো সেই জন্মদিনে সোনার জিনিস গিফট করবে। কিন্তু সেখানে ওর চিন্তার বাইরে ছিল যে 1 বছরের জন্মদিনটাই ওরা এত ধুমধাম করে করবে, মানে ও বুঝতে পারেনি। তার জন্য ওর প্রিপারেশনটা ছিল না, চিন্তাভাবনা প্লাস প্রিপারেশন দুটো একসাথে, ঠিক আছে? সোনার জিনিস খুব একটা কিন্তু হাতের মোয়া নয় যে বললাম আর কিনে ফেললাম। যাই হোক, ম্যান্ডি সেটা পারে আমরা জানি, কিন্তু তবু লোকের একটা ক্যালকুলেশন থাকে। আর এখন তো ভিউজ একটু পড়তির দিকে আগের মতো নেই, কিন্তু তারপর খরচ খরচা আছে, তো সেই জন্য
যেহেতু স্যান্ডির শরীরটা খারাপ, ম্যান্ডিরও শরীর ভালো না, তো রিসেন্টলি হসপিটাল নার্সিংহোম আমরা সব ব্যাপারটাই দেখেছি। মন মানসিকতার ব্যাপার বলেও একটা ব্যাপার আছে। যাই হোক, সেই ক্ষেত্রে রূপোর ব্রেসলেট এটা কি কম কিছু? একটা রূপোর দামও কিন্তু কম নয়, আজকাল রূপোর কিন্তু বেশ কয়েক হাজার টাকা ভরি। যাই হোক, সেখান থেকে দিয়েছে। প্লাস সব থেকে বড় কথা হচ্ছে যে গিফট সেটার আবার রকমারি কি, ক্লাসিফিকেশন কি, আর সেটার এত দামের ব্যাপারই বা কি? একটা গিফটের কিন্তু কোনো মূল্য হয় না, সেটা যে দেয় আর যে পায় তার উপর নির্ভর করে। যে দিচ্ছে সে কতটা খুশি মনে দিচ্ছে, আর যাকে দিচ্ছে সে কতটা খুশি মনে নিচ্ছে। এটা একটা আশীর্বাদ, সেটা হিসেবেই দেখা উচিত। এবার সেটা গোল্ড হলো না ডায়মন্ড হলো, এইগুলো ভাবার কোনো মানে নিচু মানসিকতার পরিচয় এগুলো, ঠিক আছে? সেখানে যেখানে এত সোনার দাম তারপরেও মানুষ বলে মানে তোমার এত পয়সা তুমি কেন দেবে না, এরকম একটা চিন্তা ভাবনা। তো পয়সা থাকলেই কিন্তু সবাই দিতে পারে না, কিন্তু ম্যান্ডির মধ্যে কিন্তু এই ভাবটা আছে। এটা আমি কোনোভাবেই স্বীকার করবো না যে ম্যান্ডি কিপ্টে। ম্যান্ডি প্রচুর মানুষকে প্রচুর জিনিস দিয়েছে। আজও আমি ভুলিনি যে মারিয়ার বাড়িতে থাকাকালীন একটা আলমারি কিনে রেখে এসেছিল এবং সেটা নিয়ে আসেনি। যাই হোক, সেটা পরবর্তীকালে ও নিজের বোনকে দিয়ে দিয়েছে। এটার মধ্যে আমাদের ঢোকার কথা নয়, যেখানে গেছে সেখানেই ও জিনিসপত্র দিয়ে এসছে। সেখানে ও নিজের উদ্দেশ্য থাকলেও সেটা সেরম উদ্দেশ্যের পর্যায়ে পড়ে না যে শুধু ও দান খয়রাত করবে, কিন্তু ও করেছে, করে। এটা কিন্তু অনেক লোকই করবে না, ঠিক আছে? যাই হোক, এই প্রসঙ্গটা অতীব জঘন্য যে কেন সোনার জিনিস দিল না, রূপোর জিনিস কেন, এটা যারা বলে তারা তাদের হীন মানসিকতাই দেখিয়েছে। দেখো, সবই ম্যান্ডির ফরে বলছি মানে এই নয় যে আমি ম্যান্ডির পা চাচ্ছি, অ্যাকচুয়ালি নয়। কারণ যে কটা কথা উঠেছে সে কটা কথা হচ্ছে ভিত্তিলেস। এই কথাগুলোর কোনো বাজে কন্ট্রোভার্সি হয়ই না। তো শুধুমাত্র বলার একটাই কারণ যে যারা ম্যান্ডিকে দেখছো তারা অবশ্য করেই বুঝতে পারবে যে ম্যান্ডি যে কথাগুলো বলেছে সেটা কিন্তু ও ওর ভিউ পয়েন্ট থেকেই বলেছে। এবং এখানেও আবার লোকে বলেছে এই কথাগুলো বলছে অশিক্ষিতের মতো কথা বলছে, শিক্ষিত লোক তো নয় এটা। এই কথাগুলো বলতে গেলে কোনো শিক্ষার প্রয়োজন হয় না। একটা বাচ্চার বাবা হয়ে তার বাচ্চার হয়ে সে কথা বলতেই পারে। আর নিজের রোজগার বা নিজের চিন্তাভাবনার উপর আস্থা রেখে কী দেবো না দেবো সেটা নিয়ে কথা বলতেই পারে। এটাকে নিয়ে এটার মধ্যে আবার শিক্ষার কী প্রয়োজন আছে? কোনো অশিক্ষিত লোকও এটাকে ঠিকঠাক উত্তর দেবে বলে আমি ধারণা করি। আর যারা অতিরিক্ত বজ্জাত চালাক হবে তারা তো এই কথার উত্তরই দেবে না। দিচ্ছে দিক, নেগেটিভ কমেন্টসে তো কমেন্টস, এটা ম্যান্ডি বলে নেগেটিভ কমেন্টস তো কমেন্টস, যে সেটাকেও তুচ্ছতাচ্ছিল্য করা নয়, তার জন্যই উত্তরটা দিয়েছে। আর এটা যারা করেছে তারা ম্যান্ডিকে ছোট দেখাবারই চেষ্টা করেছে, এটা বুঝলাম। যাই হোক, যখন বাজে করেছে ম্যান্ডি অবভিয়াসলি বলেছি। ওর ডেইলি লাইফ যখন বাজে ছিল, নাওয়া খাওয়ার একটা হিসাব ছিল না, একটা ডেইলি রুটিন কোনো সময় মেনটেন করতো না, অনেক বলেছি। পুজো আর্চা নিয়ে অনেক বলেছি, কিন্তু এখন ও যখন পুরোপুরি একটা ঠিক অবস্থায় চলে এসছে, মানে নর্মাল লাইফে ভালো থাকছে, সেখানে তো নেগেটিভ কন্ট্রোভার্সি হয়ই না। যদি কখনো হয় নিশ্চয়ই বলবো। তাহলে ভিডিওটা এখানে রাখবো, আশা করি তোমাদের ভালো লাগবে, কমেন্টসের মাধ্যমে জানিও। এখনকার জন্য এইটুকু, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তাহলে টাটা, বাই।